7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলার এই দুই আসামি ভারতে পালিয়ে আছেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আজ এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী 24 জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24 জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘের গুম বিষয়ক কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যাতে গুম করতে সাহস না পায় সে বিষয়টি প্রাধান্য দেওয়া হবে আইনে। এছাড়া গণহত্যার তথ্য জানতে ট্রুথ কমিশন গঠন করবে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগের গত 16 বছরে গুম হয়েছেন বহু মানুষ। শেখ হাসিনার পতনের পরও তাদের বেশিরভাগই ফিরে আসেনি। তারা জীবিত নাকি মৃত তাও জানে না পরিবারগুলো। ফলে উত্তরাধিকার ইস্যুতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। এমন প্রেক্ষিতে জাতিসংঘের পরামর্শ নিয়ে গুম বিষয়ক আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে দেয়া হবে নিখোঁজ সনদ, যা দিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তারা। আইনে একটা প্রতিকার দিতে পারে, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। তিনি জানান, আইনে এমন কিছু বিষয় রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার গুম বা অপহরণের সাহস না পায়। এত রক্তপাতের পর, এত প্রাণহানির পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই, আর বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো। উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে গণহত্যা, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের তথ্য জানতে আন্তর্জাতিক মানের ট্রুথ কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। চরম যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা। এসব বিষয়ে সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশ এখন নির্বাচনমুখী। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এসব কথা বলেন। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলোতেই সংস্কার হবে। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কারসহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি বন্ধু প্রতিম দেশগুলো আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই। কাজেই নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে
বাংলাদেশের মানুষ 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়। এদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকের অংশ হতে লন্ডনে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। ইসরায়েল ইরানের চলমান সংঘাতে বাড়ছে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি। পুরোপুরি যুদ্ধ বাদলে পারমাণবিক বোমা হামলার পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। এদিকে গতরাতে নতুন করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। এ নিয়ে ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 224 জনে। তবে ইরানের হামলায় ইসরায়েলে প্রাণহানির সঠিক সংখ্যা দিচ্ছে না নেতানিয়াহু সরকার। যদিও তেল আবিব এবং হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। শুক্রবার রাত থেকে একের পর এক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর অধিষ্ঠিত শহর হাইফা এখন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। ইসরায়েলের হামলার জবাবে রোববার রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে সরাসরি আঘাত হানায় ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর, হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের মিসাইল হামলায় আমি আমার পরিবার হারিয়েছি, আমার স্ত্রী ও 3টি কন্যা মারা গেছে। গাজায় হামলা বন্ধ এবং এই সংঘাত আমরা চাই না। ইরানের হামলার প্রাণভয়ে তেল আবিব ও জেরুজালেমে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন অনেক ইসরায়েলি নাগরিক। গাজায় ইসরায়েলের বর্বরতার পর এবার নিজ দেশে সেই প্রতিচ্ছবি দেখল ইসরায়েলিরা। ইসরায়েলিদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। আপনারা দখলকৃত ভূমি ছেড়ে দিন, কারণ এটি আপনাদের বাসযোগ্য নয়। সাহসী ইরানি যোদ্ধারা শিগগিরই কঠিন আক্রমণের মাধ্যমে ইসরায়েলের দখল করা ভূমি উদ্ধার করবে। ইরানের হামলার মুখে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ইসরায়েলকে আমেরিকার সহায়তার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি বড় ভুল। এতে ইসরায়েলকে আমেরিকার সহায়তা করার বহু প্রমাণ রয়েছে আমাদের কাছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে। درگیری به منطقه خلیج فارس। অন্যদিকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের শনাক্ত এবং তাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এতে IRGCর গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ও তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসিন বাকেরি নিহত হন। এছাড়াও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কোম শহরের উত্তর পূর্বাঞ্চলে ফোর্দা পরমাণু কেন্দ্র। ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটির কাছে এই পরমাণু কেন্দ্র মাটির গভীরে, যেখানে মজুদ রয়েছে ইরানের বিপুল পরিমাণ ইউরেনিয়াম। এটি ধ্বংস করতে আমেরিকার সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্র আমাদের বড় পরিসরে সাহায্য করছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আমরা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা করে কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের সাথে সংঘাতে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলের বিভিন্ন শহর আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তবে ইরান ক্রুজ, ব্যালিস্টিক এবং হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভেঙে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। দুই পরাশক্তি ইসরায়েল ইরান যুদ্ধে এখন বড় ঝুঁকি পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সংঘাতে জড়ালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে তেহরান, আর তা হবে বিশ্বের আরেক হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডি।